এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক দেশের তৈরি পোশাক শিল্পে কিছুটা স্বস্তির বার্তা দিলেও সংকট পুরোপুরি কাটেনি। বর্ধিত 20% শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে, কমবে বিক্রি। এর প্রভাব পড়বে দেশের পোশাক শিল্পে। টিকে থাকতে হবে প্রতিযোগিতার বাজারে। রপ্তানি ধরে রাখতে হলে পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের বাড়তি 20% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানির জন্য শুল্ক দিতে হবে 35%-এর বেশি। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়বে পণ্যের দাম, কমবে বিক্রি। এই আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে না পড়লে আমাদের কাছে মনে হয়েছিল যে এটা পূর্বেই এটা সমাধান হয়ে যেত। বায়ারদের ভিতরে স্বস্তি এসেছে, তারা এখন তাদের রিটেইলটা নিয়ে চিন্তা করছে। সাধারণ যে ক্রেতা আছে তাদের কাছ থেকে হয়তো আমরা অনেক কমপ্লেইন আমরা পেতে পারি। জিনিসপত্রের দাম বাড়বে আমেরিকাতে এবং এই জন্য তাদের সেলস কমে যাবে। সেলস কমে গেলে আমাদেরকে ইমিডিয়েটলি অর্ডারও তারা কম দিবে এবং এই যে বর্তমানে যে একটা অর্ডার ক্রাইসিস থাকবে আগামী একটা সিজন পর্যন্ত বা ফ্যাক্টরিগুলোতে কাজ কম থাকবে, তখন একটা প্রাইস প্রেশার আসবে আমাদের উপরে। ট্যারিফ বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি হলেও ভারত এই খাতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি গ্রোথ রেট 3.8%-এর বিপরীতে বাংলাদেশের 1%। সাবসিডি দিচ্ছে আপনার ল্যান্ড পারচেজে, সাবসিডি দিচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারে এবং ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক কম। সেই সাথে হচ্ছে একটা বড় অঙ্কের ক্যাশ ইনসেন্টিভ। তো যদি ইন্ডিয়ার ট্যারিফ যদি আমাদের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা থ্রেট আমাদের জন্য স্টিল। টেকসই সমাধানের জন্য পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যেসব শুল্ক ছাড় দিলাম সেটারও কি অন্যান্য দেশকেও দিতে হবে কিনা, তাহলে সেটার রেভিনিউ ইমপ্লিকেশন গুলো কি, রাজস্ব অভিঘাত গুলো কি পড়বে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সবটা মিলে উৎপাদনশীলতা বাড়ানো, দক্ষতা বাড়ানো, প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো, সেই দিকটাতেও আমাদের কিন্তু নজর রাখতে হবে। একই সাথে দ্রুত জ্বালানি সংকট দূর করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো, ভ্যালু এডিশনের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে বৈঠক শেষ হলেও আসেনি পুরোপুরি সমাধান। আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। প্রশ্ন উঠেছে, শিগগিরই যে জুলাই সনদ আসছে তাতে কি সই করবে সব দল? রাজনীতি ও আইন বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়ন আর আইনি ভিত্তির বেড়াজালে জুলাই সনদ আটকানো ঠিক হবে না। সংসদ ছাড়া এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার সুযোগ নেই বলেও মত আইন বিশেষজ্ঞদের। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ইতি টেনেছে ঐকমত্য কমিশন। আলোচনার শেষ দিনে যুক্তিতর্ক প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের প্রশ্নে কোনো দল সভাও বর্জন করে। সব মিলিয়ে কয়েকটি ইস্যুতে কয়েকটি দলের কিছু দ্বিমত থাকলেও সেগুলোকে নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে 19টি সংস্কারে ঐকমত্যে পৌঁছায় কমিশন। তবে প্রশ্ন উঠেছে সংস্কার বাস্তবায়ন নিয়ে। জামায়াত এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর না করার কথা জানায়। আবার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মনে করে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন জুলাই সনদ, তবে আগে এ নিয়ে জনগণের আস্থা অর্জনে রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে। সবচেয়ে সার্বভৌম শক্তি কে দেশের? সে হচ্ছে জনগণ। জিনিসটা আইনের উপরও নির্ভর করবে না, স্বাক্ষরের উপরও নির্ভর করবে না, সদিচ্ছার উপরেও নির্ভর করবে না। নির্ভর করবে পার্লামেন্ট নির্বাচনটা ঠিকমতো হচ্ছে কিনা এবং জনগণ কাকে নির্বাচিত করলো এবং তাদের মতাদর্শ কি তার উপর। ওই যাই যা করেন, নির্বাচন ছাড়া তো কোনো অল্টারনেটিভ নেই। কাজে আমার এই যে এত এই ধরনের এখানেও কিন্তু বিরোধ যে কোনো সময়, গতকালকে আপনি দেখেছেন, মানে কিছুটা কিন্তু উত্তেজনা হয়েছে। একদল কিন্তু ওয়াকআউট করেছে এবং ইভেন একদল আপনার বলেও দিচ্ছে যে আমরা কিন্তু সাইন নাও করতে পারি। তো এই সমস্ত রিস্কের মধ্যে আপনি যাচ্ছেন, আপনি ইমিডিয়েট নির্বাচন দিয়ে দেন। আপনার জনগণ কি চায় এই আলোচনার মাধ্যমে, তো এটা কিন্তু এই আলোচনা ছাড়াও আগেও ছিল মানুষের মধ্যে আলোচনা। সংস্কারে একমত হওয়াকে এক ধরনের চুক্তি উল্লেখ করে সংসদ ছাড়া জুলাই সনদকে আইনি কাঠামো দেওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। যারা এখানে সিগনেচার করলো তারা কেউ মেম্বার অফ পার্লামেন্টই হলো না, তাহলে তারা ওখানে কি বলবে, কি করবে? তাদের উপরে চুক্তি বাধ্যতামূলক। তারা তো বলবে আমরা তো মেম্বার অফ পার্লামেন্ট না, আমরা কিভাবে বাধ্যতামূলক করব? আইনি প্রক্রিয়া, মানে আইনি যদি স্ট্রেন্থ দিতে হয় যেটা আইন, তাহলে সেটা পার্লামেন্টই যেতে হবে, নো অল্টারনেটিভ। ডক্টর ইউনূসের উচিত একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে গাইডলাইন দিয়ে দেওয়া
যে আমরা এগুলো করলে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে পারবো। এবং এরা আমার সঙ্গে আছে, এরা প্রতিশ্রুতি দিয়েছে, এরা দেয়নি। জনগণ তুমি চিন্তা করে দেখো, যারা দেয়নি তাদেরকে ভোট দিবে নাকি যারা দিয়েছে তাদেরকে ভোট দিবে। আদর্শগত ভিন্নতা থাকা স্বাভাবিক উল্লেখ করে সংস্কার ইস্যুকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি পরামর্শ বিশ্লেষকদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র 5ই আগস্টের মধ্যে ঘোষণা করা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে একথা জানান তিনি। লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করবে। গেল বছর গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিকূলতা সত্ত্বেও জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬২ কোটি টাকা নিট মুনাফা করেছে মোংলা সমুদ্র বন্দর। এরই মধ্যে বন্দরের ফান্ড থেকে সরকারকে দেয়া হয়েছে ২৫০ কোটি টাকা। বন্দরের সক্ষমতার মাত্র ৬০% ব্যবহার করে এমন সফলতা এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে ৬৮টি জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বিপরীতে বন্দরে ভিড়েছে ৮৩০টি জাহাজ। লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়েও। তাতে নেট মুনাফা হয়েছে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬২ কোটি টাকারও বেশি। কর্তৃপক্ষ বলছে, ব্যয় সংকোচন আর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ২৪ ঘন্টা সেবা চালু রাখায় এমন সফলতা এসেছে। নানা প্রতিকূলতার ভিতরেও যে অর্জন, তা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সুন্দর এবং সুচারুরূপে বন্দর ব্যবহারকারীগণ এই মোংলা বন্দর কর্তৃপক্ষ তথা বাংলাদেশের গর্বিত এই প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারে। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিংয়ের জন্য 5টি জেটি সহ 49টি বার্থিং সুবিধা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি সহ আছে 60টি কন্টেইনার ইয়ার্ড। কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা 1.5 কোটি মেট্রিক টন ও কন্টেইনার হ্যান্ডেলিং 1 লাখ টিউজ। যদিও সক্ষমতার 60% মাত্র ব্যবহার হচ্ছে। পুরো সক্ষমতা কাজে লাগাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। আমাদের বর্তমানে 5টি স্থায়ী জেটি সহ মোট 49টি বার্থিং ফ্যাসিলিটি রয়েছে। এগুলোতে বিদেশি জাহাজ নিরাপদ নির্বিঘ্নে কিন্তু নোঙ্গর করতে পারে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত অর্জন অনেক বেশি হয়েছে, যা মোংলা বন্দরের জন্য শুভ সংবাদ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দরকে আমরা এগিয়ে নিতে সক্ষম হচ্ছি। দেশের অন্য বন্দরের তুলনায় মোংলা দিয়ে আমদানি রপ্তানিতে সুবিধা বেশি, তাই বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান কর্তৃপক্ষের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীর প্রধান অর্থকরী ফসল ও জিআই পণ্য হিসেবে স্বীকৃত পানের দাম পাচ্ছে না চাষিরা। এবছর অনেক চাষি পুঁজি হারাচ্ছেন। উৎপাদন দ্বিগুণ এবং রপ্তানি কমে যাওয়ার পানের এই দরপতন। কৃষি বিভাগ বলছে, উৎপাদন বাড়লেও সালমোনেলা নামের ব্যাকটেরিয়ার কারণে রপ্তানি হচ্ছে না পান। রাজশাহীর মিঠা পানের খ্যাতি দেশ ছাড়িয়ে রয়েছে বিদেশেও। গত বছর পেয়েছে জিআই স্বীকৃতি। জেলার বাগমারা, মোহনপুর ও দুর্গাপুর উপজেলায় পান চাষ বেশি হয়। সারা দেশ তো বটেই, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ পান রপ্তানি হয়। 2022 সালে কৃষি বিভাগের তথ্য মতে 4500 হেক্টর জমির পান বিক্রি করে এখানকার চাষিরা আয় করেন প্রায় 2000 কোটি টাকা। সেই হিসেবে আমের চেয়েও চাষিরা বেশি আয় করেন পান থেকে। তবে এবার একদমই দাম পাচ্ছেন না চাষিরা। উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি কমে যাওয়ায় দেখা দিয়েছে সংকট। গত বছরে 5 থেকে 5.5 লক্ষ, এবারে পাচ্ছি 70 থেকে 80 হাজার টাকা শুধুমাত্র। হাটে 2 টাকা বিড়া পান না হলে আবার পান নিবে কে? উৎপাদন খরচ 45 টাকা 50 টাকা। এখন সেই পান যদি 5 টাকা বিড়া বিক্রি হয়, তাহলে কৃষকটা কিভাবে সংসারকে ম্যানেজমেন্ট করবে? অন্যান্য বছর চাষিরা বিঘাপ্রতি 1.5 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকার পান বিক্রি করতেন। এই বছর মিলছে না 1 লাখ টাকাও। গত বছর যে পানটা ছিল 1600 টাকা পোয়া, আজকে এখন বাজারে বিক্রি হইতেছে 600 থেকে 20 টাকা বিড়া, অর্থাৎ 640 টাকা পোয়া। আমাদের এই পানগুলো যদি বিদেশে রপ্তানি করা যায়, কিছু মূল্যস্ফীতি বাড়ে, তাহলে আমাদের এখানকার কৃষকগুলো একটু উপকৃত হয়। বর্তমানে এখন যে পানের বাজার, তাতে কৃষক খুব দুর্দশা কাটাচ্ছে। যেটা বলা যায় যে 60 থেকে 70 হাজার টাকার মাল কিনা বেচা করতে পারছে তিনি, তো তার ক্যাশই খুঁজে পাচ্ছেন না তিনি। লাভজনক হয় গত 7 বছরে পান চাষের জমি বেড়ে হয়েছে 5288 হেক্টর। কৃষি বিভাগ বলছে, উৎপাদন দ্বিগুণ হলেও সালমোনেলা নামের
এক ব্যাকটেরিয়ার কারণে রপ্তানি হচ্ছে না পান। জৈব পদ্ধতি ব্যবহার করে পান উৎপাদন করতে পারি, এ ব্যাপারে আমরা কৃষককে সর্বদা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং কৃষককে উদ্বুদ্ধ করে যাচ্ছি। এবং এই হিসেবে কিন্তু আমাদের রাজশাহীতে একটা পান গবেষণাগার তৈরিরও একটা কার্য পরিকল্পনা আমাদের সরকারের আছে। জেলায় 5288 হেক্টর জমিতে 80,456 মেট্রিক টন পান উৎপাদন হচ্ছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।